হলো মার্কসল। এখন মার্কসল কিন্তু একটা খনিজ পদার্থ, যেটা আগে বলা হয়েছে। এখন এই পর্যন্ত যে আলোচনাটা হয়েছে এর বেশিরভাগ ক্ষেত্রে যাইয়ে পড়ে একুইড রোগীদের ক্ষেত্রে। আমরা সাধারণত দুই ধরনের রোগী পেয়ে থাকি, একুইড রোগী আর ক্রনিক রোগী। আমাদের কাছে একুইড অবস্থাগুলো সাধারণত আসে না, যদি না ঠেকে আর কি। যদি না ঠেকে আমাদের কাছে সাধারণত একুইড অবস্থাগুলো আসে না, এগুলো হাসপাতালে চলে যায়। তা আমরা যে ক্রনিক রোগীগুলো পেয়ে থাকি, এখানে বলে রাখি যে একুইড অবস্থা দূর করলে কিন্তু ক্রনিক আরোগ্য হয় না। রোগী প্রকৃতপক্ষে রোগী প্রায় আরোগ্য হয় না, খুব কমই আরোগ্য হয়। কিন্তু ক্রনিক অবস্থা দূর না করতে পারলে একুইড অবস্থা বারবার আসে এবং মৃত্যু ঘটাইতে পারে। একুইড যদি আপনি ক্রনিক অবস্থা দূর করে দেন রোগী, মানে অর্থাৎ একুইড অবস্থা আসার আগে যদি ক্রনিক অবস্থা দূর করেন, পুরাতন দূরগুলো দূর করেন, তাহলে ক্রনিক অবস্থা আসে, কিন্তু ওই ক্ষীণ অবস্থা, যেটা আপনাকে ওষুধও লাগবে না, ওষুধের প্রয়োজনও পড়ে না ক্রনিক অবস্থায়। এটা এর আগেও আমি বলেছি যে একুইড অবস্থায় ওষুধের প্রয়োজন পড়ে না যদি ক্রনিক অবস্থা দূর করা হয়। তার ধাতগুলো, তার যে মরবিড অবস্থা, তার অসুস্থ মানসিক অবস্থাগুলো দূর করেন, সিক স্টেটটা দূর করেন, তাইলে কি অবস্থা আসবে না? একুইড অবস্থা আসলে আসে ক্ষীণ, মানে সংক্ষিপ্ত রূপ ভাবে আসবে, রোগীকে মৃত্যু ঘটাবে না, অথবা ওষুধ ছাড়াই চলে যায়, সমস্যাগুলা ওই একুইড অবস্থা চলে যায়। এখন আমাদের মার্কসলকে যদি বুঝতে হয়, মার্কসলকে বুঝতে হলে এই প্রথমেই বলবো পারদ দিয়া কি করে, যে আমরা থার্মোমিটার ব্যবহার করি না, তাপে কি হয়? পারদ তাপে মানে অর্থাৎ বৃদ্ধি পায়। এতই অধৈর্য যে পারদ বা মার্কসল, সে হিটের সহিত সে থাকতে পারে না, কি বলে ধৈর্যশীল রাখতে পারে না। তার সে কিন্তু ধৈর্যশীল ওষুধ না, বা মার্কসলের ব্যক্তিরা কিন্তু ধৈর্যশীল না, তারা সবসময় অধৈর্য, মানে প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে আর কি, মানে অসুস্থ অবস্থায় বা যখন সে কোনো উত্তাপ অবস্থায় যায়, তখন সে অধৈর্য হয়ে পড়ে মার্কসল। কারণ যেহেতু আমরা বুঝেন যে থার্মোমিটার যেভাবে আমাদের জৈবিক তাপ মাপা হয়, দেখেন তাপমাত্রা যেরকম হয়, দ্রুত গতিতে কি হয়, তাপমাত্রা ওঠানামা করে থার্মোমিটারে পারদ। হ্যাঁ, তো মার্কসলও সেরকম ব্যক্তি। তো মার্কসলের প্রথম যে মানসিকতা, যেটা মানে অর্থাৎ সবচেয়ে বেশি ইমবেসিলিটি, এখানে ইমবেসিলিটির সাব রুব্রিক আছে। আমি ইমবেসিলিটি আগে বলি। ইমবেসিলিটি কারো জানেন? ইমবেসাইল মানে হলো না অত্যন্ত বোকা, না অত্যন্ত বুদ্ধিমান, বুদ্ধিমান ও বোকার মাঝখানে। এখন ইডিয়ট যারা, তারা বোকা, তো সে কিন্তু ওইরকম না, ওই বোকা না, আবার সে বুদ্ধিমানও না। অর্থাৎ একজন যদি 15 বছর বয়স হয়, কারো বাচ্চা, যে কোনো বাচ্চা, তার বুদ্ধির এমন অবস্থা থাকে 8-9 বছরের মতো। বুঝতে পারবেন আপনি তার বুদ্ধির ধরনটা, যদি আপনি খেয়াল করেন, মনোযোগ দেন, অবজার্ভ করেন, তার বুদ্ধির অবস্থা বুঝতে পারবেন। তো তার বুদ্ধির অবস্থা এমনই যে ইমবেসিলিটি অবস্থা, অর্থাৎ না বুদ্ধিমান না বোকা। তো এই কারণে সে যেসব চালাকিগুলা করে, বা তার ইগু অহংকার করে, বা রাগ হয়, বা খারাপ ভাষা ব্যবহার করে, বা যে কোনো বিষয় ব্যবহার করে, তার মানসিক মানে এক্সট্রোভার্টেড হয়, হ্যাঁ, প্রকাশ করে, খারাপভাবে করে, তখন সে বুঝতে পারে না যে কোন পরিস্থিতিতে সে কি করছে। সে পরিস্থিতিটা বুঝতে পারে না। কেন? বুদ্ধিমান না হওয়াতে, যথেষ্ট বুদ্ধিমান না হওয়াতে সে বুঝে না যে এই অবস্থা আমার এটা করা উচিত না, সেটা বুঝে না। সে তার হাতে ঘা লাগলে সে কি বলে কি করে সে নিজেও জানে না। এটা আমার উস্তাদ ডক্টর আশিক আলী বলেছেন।
অলিজোবেলে ক্লাস করাকারে পুরা মার্কসলের উনি জার্নি দিয়েছেন, এবং এটা ইয়া বলে যে আর মার্কসল বুঝতেও শিখতে পারে, মার্কসল তো সমস্যা না। এখন সে এমনই যে যেটা বলে, যেটাকে বলে ইম্পেসিলিটি অবস্থা আসে, না বুদ্ধিমান না বোকা, যার কারণে সে বুঝতে পারে না, পরিস্থিতি বুঝতে পারে না। সেই জন্য পরিস্থিতির কারণে সে এই কারণটা বুঝতে পারে না, বা ওই অবস্থাটা সে না বুঝেই করে ফেলে। তো এখানে একটা রুব্রিক আছে আপনার, মিস্টিবাস ইমবেসিলিটি ইন, মিস্টিবাস ইন ইমবেসিলিটি। এটা মানে কি? মিস্টিবাস তো বুঝেন, আপনারা বুঝেন, দুষ্টুমি করা, দুষ্টুমি করা। এই দুষ্টুমিটা, এই যে মিস্টিবাস দুষ্টুমিটা কেমন ধরনের? যে দুষ্টুমিটা তেমন বেশি ক্ষতিকর নয়। আর আপনারা জানেন মার্কসল কিন্তু ধ্বংসাত্মক একটা মেডিসিন। হ্যাঁ, সিফিলিস বা সিফিলিটিক মানে হলো ধ্বংসাত্মক মেডিসিন ব্যক্তি, যাদের মধ্যে সিফিলিটিক আছে সে, এবং এইটাই এমন নয় যে কেউ কারোর মধ্যে একেবারে সিফিলিস দোষ নাই, একেবারে বলা যাবে না, খুব কমই সেটা পাওয়া যাবে। কারণ কারোর কিছু না কিছু কোনো না ভাবে ধ্বংসাত্মক প্রবৃত্তি তার মধ্যে জন্ম হয়। ধ্বংসাত্মক মানে যা পরবর্তীতে রিপেয়ার করা যায় না। ধ্বংসাত্মক মানে তো বলতে পারেন যা পরবর্তীতে রিপেয়ার করা যায় না, সে তার মধ্যে কোনো না কোনো হয়। তো মার্কসের ধ্বংসাত্মক যদি তাকে খেপা একবারে চুরমার করে ধ্বংস করে দিবে একবারে। তো এইটা হইলো যে মিস্টিবাস এমন দুষ্টামি করে, যদি তার আতে ঘা লাগে, অর্থাৎ তার ইগুতে লাগে, তার অহংকারে লাগে। আপনি মনে করেন যে বাবা হলেন মার্কসের বাবা, মার্কসের শিশু, মা বলো, চাচা হলো, যেই হোক, যদি বাবা তুমি ঠান্ডা, তোমার তো গলা ফুলে যায়, তুমি ঠান্ডা খেও না, হ্যাঁ বললেন তো, না আমি ঠান্ডা খাবো, বলেন সে মানে আইসক্রিম তেল বা কিছুটা তেল, তুমি এটা খাইও না, হ্যাঁ না আমি খাবো, অর্থাৎ সেটা মানবে না। সে কেন মানবে না? তার ইগোটা কিন্তু বোঝা না। সে মনে মনে কি আমার বললো, এত আমাকে বললো ঠান্ডা না খেতে, খাবো আমি ঠান্ডা। হ্যাঁ, এর মধ্যে এই যে কি কারণে, এই যে ইমপেসেন্টের কারণে, যে সে যে বুদ্ধিটা যথেষ্ট বুদ্ধিমান নয়, হ্যাঁ তার কারণে সেই ঘটনাগুলো করে। আর ঠান্ডা গেলে তো তোরই ক্ষতি হবে, সেটা বোঝা না। তো সেই এটা না বোঝার কারণে একটা রুব্রিক এখানে আছে, ডেঞ্জার নো সেন্স অফ ডেঞ্জার। ডেঞ্জার হ্যাজ নো সেন্স অফ ডেঞ্জার। ডেঞ্জার মানে বিপদ, বিপদ সে বুঝে না, বুঝো সে ওই তার ইগুর কারণে, অহংকারের কারণে, আমার বললো না খেতে, অহংকারের কারণে সে তখন তার সেন্সটা হারিয়ে ফেলে, মানে বিপদের সেন্সটা হারিয়ে ফেলে। এরকম এই রুব্রিকটার আন্ডারে অনেক রোগী পাবেন, বড় ছোট সবাই। আমি পেয়েছি। আমি একটা রোগীর কথা বলি, যেটা ছিল 85%, এটা আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। 85% একটা হার্টের ব্লকের রোগী আমার কাছে আসছিল, সাহেব বাজারের। আমার তখন কাবিলা চেম্বারে আসছিল। উনি একজন নেতা ছিলেন তখন, এখন উনি বিদেশ আছেন, বিএনপি। তো উনি লম্বা চূড়া, অনেক হেভি ফিগার। তো ওনারে ডাক্তাররা বলছেন, হার্টের ডাক্তাররা বলছেন, উনি এনজিওগ্রাম করার পরে যে আপনাকে আপনি রিং বসাই ফেলেন, আপনি আগে রিং বসাই ফেলেন, আপনি এটা সমস্যা হবে না, করবেন না। উনি কোনো কথা শুনলো না, রিং বসাইলো না, কথা শুনলো না। এবং উনি রাত জেগে জেগে তাস খেলতেন এবং গরুর মাংস বেশি খেতেন। ওনাকে দুটি নিষেধ করছেন খুবভাবে, উনি কোনো মানেন নাই। আমি বলছি যে ডাক্তার আমার কাছে যখন আসছেন, ডাক্তাররা যখন আপনাকে বলছে যে এগুলো না করতে, আপনি কেন করছেন? তখন উনি কি করলো, দেন তো ডাক্তার সাহেব দেন, আপনি ওষুধ দেন। তার মানে বুঝেননি, উনি কিন্তু পছন্দ করেন যে আমি ওনার যে উপদেশটা দিলাম। ডাক্তাররা যে উপদেশটা দিল, উনি কিন্তু এটা পছন্দ করে নাই, তার ইগুতে লাগবে। তার ইগুটা তো একরকম বোকা। আর ইগু, যারা ইগোইস্টিক লোক, যারা অহংকারী লোক, তারা আসলে এক ধরনের বোকা। কারণ ডাক্তার তার ভালোর জন্য বলছে, সে ডাক্তারের কথা পছন্দ করলো না, তার ইগুতে লাগলো। তেমন আমাকে বললো, হ্যাঁ ডাক্তার বলবে কেন, আমার ইচ্ছা আমি খাবো, হ্যাঁ। তখন উনি এটা শুনে। তো আমি এই অবস্থাগুলা এবং তার শারীরিক অন্য অবস্থা বিশ্লেষণ করে আমি তাকে মার্কসল কত দিয়েছিলাম, মনে হয় 30 হবে আর কি। এরপরে ওনার তখন কিন্তু বুকে ব্যথা ছিল, অলরেডি বুকে ব্যথা কিন্তু চলছে। দেখেন আমার কিন্তু বুকে ব্যথা চলছে। তখন আমি কিন্তু তাকে মার্কসল দেওয়ার পরে বুকের ব্যথাটা একটু কমছে, কিন্তু ওনার একদম ওই কোমরের সমস্যা ছিল, যেটা
উনি লেজার অপারেশন করেছিলেন, যেটা 2 লক্ষ টাকা খরচ করে লেজার অপারেশন করেছিলেন, এটা সমস্যা যায়নি। উনি কিন্তু আমার কাছে কোনো সমস্যার জন্য আসে নাই। উনি আসছে হার্টের, মানে ওই যে আমার ইয়ে দেখছে আর কি, ওই অ্যাড দেখছে ইয়াতে, সিসি ইয়া টিভি, কিতে টিভি, হ্যাঁ এক ধরনের টিভি আছে না, ডিজিটাল টিভি গুলোতে, ওই যে আগে ছিল যে ওইগুলোতে আবার অ্যাড ছিল, অ্যাড দেখে আসছিল। উনি কিন্তু আপনি আমার ইয়ে দেন, ওই যে হার্টের ব্লক যাতে তুলে দেয়, আমার যাতে অপারেশন ইয়া রিং করতে না হয়। কিন্তু ওনার যে কোমরের সমস্যা ছিল, এই যে সাইটিক সমস্যা ছিল, এটা আমি জানতাম না, নার্ভের সমস্যা ছিল। 2 লক্ষ টাকা খরচ করে উনি এটাকে লেজার অপারেশন করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। এই সমস্যাটা ওনার আগে চলে গেছে। পরবর্তী 15 দিন পরে যখন উনি আমার কাছে আসলেন, উনি বলেন যে, আরে ডাক্তার সাহেব, আমার ব্যথা একটু কমছে, বুকের ব্যথা, কিন্তু এই লেজার অপারেশন যে করছিলাম এটা কোনো কাজ হয়েছিল, এটা আবার কাজ হয়ে গেছে, এখন আমার ওষুধে একবার চলে গেছে, এটা কোনো সমস্যা এখন আর ফিল করি না। আমি দেখছেন তো, মাইন্ডের উপরে যখন ওষুধ দিলাম, আমি কি দেখলাম ওনার কাছে, উনি ফ্রিফুলাস ছেলে মানুষই করতেছে, ডাক্তারের কথা শুনে না, উনি নিজের মতো চলতে আছে, উনি নিজের মতো লিবার্টির নিদম নিজে। আমি যেভাবে চাই সেভাবে চলবো, তোমরা কেউ কিছু বলতে পারো না, তোমরা আমার কথা, আমি যেটা বলবো তোমরা সেটা করবা। হ্যাঁ, তখন তাকে দেওয়ার পরে উনি পরবর্তীতে একটা রুগী পাঠাইছিলেন আমার জন্য, মানে হার্টের ব্লকেরই, কিন্তু রুগীটা প্রথম অবধি মারা যায় অ্যাটাক হয়ে। আমার চেম্বারে আসার ওইখানে কাবিলা চেম্বারে যাওয়ার আগে ক্যান্টনমেন্টেই মারা যায়। পরে উনি খবর দিচ্ছে আমাকে যে রুগীটাকে পথেই মারা গেছে। হ্যাঁ, যাক, উনি পরে এখন বিদেশ আছেন। তো এখন আমি এটা বলার উদ্দেশ্য হলো যে কোনো সমস্যাই হোক, আপনি যদি ভালোভাবে তার মানসিক অবস্থা, মেন্টাল স্টেটটা বুঝতে পারেন, তার স্বভাব বুঝতে পারেন, নেচার বুঝতে পারেন, হ্যাঁ, তার মরবিড অবস্থা, মানসিক অসুস্থ অবস্থা যদি বুঝতে পারেন, তাহলে সহজে যে কোনো অবস্থা থেকে তাকে মুক্ত করতে পারবেন। এখন ভালো ছিল পরে, হ্যাঁ, বিদেশ চলে গেছে পরে, খবর দিছে আমাকে, হ্যাঁ খবর দিছে, বিদেশ চলে গেছে। তো বিদেশ থেকে আর আমার সাথে যোগাযোগ করে নাই। রুগী একটা পাঠিয়েছিল, দেশে থাকতে রুগী পাঠিয়েছিল, রুগীটা প্রথম দিয়ে মারা গেছে, মানে আমার কাছে আসতে পারে নাই, আসার আগেই মারা গেছে। এখন এই যে মার্কসের একটা, কেন মার্কস শুনো না, যে ডাক্তারের কথা শুনো না, কারোর কথা শুনো না, কেন শুনো না, আমি আমার মতো করে চলবো। একটা ছবি আছে দেখবেন, একটা ছবিতে বাচ্চারা নাচে, যে কি মেরি মার্জি একটা ছবি আছে না, হাম ইয়া করো, যেটা মন চায় সেটাই করবো, একটা ছবিতে ইয়া আছে, কিন্তু নাচ আছে একটা, ইয়া মনে নাই, ছবিটার নাম মনে নাই, মেরি মার্জি গানটা। হ্যাঁ, তো এই ছবিটা দেখলে আমি বুঝতে পারবেন এই নাচটা এবং তার কথাগুলো, যে গানের কথাগুলো ঠিক মার্কসেলের বাচ্চারা এরকম হয়। মার্কসেলের বাচ্চা এইখানে আবার একটা লিবার্টোনিজমটা বললে আমরা বুঝতে পারবেন, যে তার স্বেচ্ছাচারিতা, ইচ্ছাকৃত চলা, যা ইচ্ছা তাই করা, তার সাথে স্বভাব, এটা তার থাকেই থাকে। মার্কসেলের মধ্যে লিবার্টিনিজম এই অবস্থাটা থাকেই থাকে। অন্যান্য ওষুধ আছে, অনেকগুলো ওষুধ আছে, কিন্তু মার্কসেলটা মারাত্মক। আপনি যদি তাকে বাধা দেন, তখন তার ইগুতে লাগে, আমারে বাধা দিল, তখন বেশি বেশি করে করবে। ওই যে বলে না, অনেক মায়েরা, বাবারা বা অনেক গার্ডিয়ানরা বলে, আমার বাচ্চারা যদি একটু ধমক দেই বা একটু মানা করি, আর বেশি করে করে না, তখন হতে পারে এই বাচ্চাটা মার্কস হবে। তখন তারা অন্য অবস্থা দেখলে বা অন্য রোগীলিপি করে দেখতে পারে বাচ্চাটা হতে পারে মার্কস হলে। আবার টিউবারকুলোনিজমও হয়। তবে মার্কস হল আর টিউবারকুলোনিজমের পার্থক্য হলো যে, মার্কস হলে ইয়ারা কিন্তু অন্যদেরকে কন্ট্রোল করতে চায়, নিজেও যেমন ইচ্ছাকৃতভাবে নিজের মর্জির মতো চলে, আবার অন্যকেও সেভাবে চালাইতে চায়, নিজেকে অন্যদেরকে কন্ট্রোল করতে চায়। কিন্তু টিউবারকুলোনিজম কিন্তু সেটা করে না। টিউবারকুলোনিজম শুধু নিজে ইচ্ছা মতো চলবে, আমি যা ইচ্ছা তাই করবো, হ্যাঁ, আমার কিছু বলতে পারবে না, তবে সে অন্যকে কন্ট্রোল করবে না। আর মার্কসেলের বাচ্চারা বা মার্কসেলের ব্যক্তিরা, বউরা পর্যন্ত, যারা স্ত্রী বা স্বামীরা তো একটু প্রবল থাকি সাধারণত, মার্কসেলের স্ত্রী যদি হয়, তো স্বামীর দ্বারা এবং শ্বশুর শাশুড়ির দ্বারা সে নির্যাতিত হয় বেশি, কারণ সে এভাবে চলে, সে বউ হয়ে আইসেই সে কন্ট্রোল করতে চায় সবাইকে। আমি যেভাবে বলবো সেভাবে করবেন, ধমক দিয়ে পর্যন্ত করে, মুখ খারাপ করে পর্যন্ত করে। তখন সে মাইর খায়, স্বামীর দ্বারা হোক, যারা দ্বারা হোক মাইর খায়। মাইর খাওয়ার পর, কারণ সবসময় তো তার গায়ে শক্তি থাকে না, কিন্তু সে কাউকে ভয় পায় না, এটা ঠিক। কিন্তু মাইর যখন খায়, তখনই সে অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে সে ডাক্তারের কাছে আসে। আর ডাক্তার কাছে কথা বলবে, আমাকে আমার স্বামী মারে,
অথবা বাচ্চারা বলবে আমার আমার মা মারে, বাবা মারে, হ্যাঁ আমার নানা নানি মারে, যেই শাসন করে। কিন্তু কেন মারে তাকে? তার স্বভাবের কারণে। এ ধরনের বাচ্চা কেউ চাইবে, এ ধরনের মানুষ কেউ চাইবে যে নিজের মতো করে চলবে, আবার নিজের মতো করে অন্যরও চালাবে, অন্যকে কন্ট্রোল করবে চাইবে কোন ব্যক্তি? হ্যাঁ, সেটা মার্কসলের ব্যক্তিরা করে। এখন আরেকটা বিষয় হলো যে আমরা জানি মার্কসল একমাত্র ব্যক্তি, সে অ্যানার্কিস্ট রিভলিউশনিস্ট হয়। এখানে অবশ্য অ্যানার্কিস্টের মধ্যে ইয়া আছে, কোষ্টিকা মাথা বর্ণনা আছে। তো রিভলিউশনে চলে যায় কে? মার্কসল। অ্যানার্কিস্ট কেন করে? যে দেখেন আমাদের দেশে রাষ্ট্রীয় নিয়ম, সামাজিক নিয়ম, প্রথা আছে, আছে না? আছে তো, ধর্মীয় নিয়ম আছে। তো এই প্রথাগুলো সে মানতে চায় না। কখন? যখন তার নিজের উপর এসে পড়ে। অর্থাৎ সে এতটুকু সেলফিশ, স্বার্থপর মার্কসল, যে নিজের উপরে যখন কোনো কিছু পড়বে, অর্থাৎ তার কি বলে ডিস্টার্ব হবে বা তার সে বাধাবিঘ্ন হবে, তখন সে রেভলিউশনিস্ট হয়ে যায়, প্রতিবাদী হয়ে যায়, সাংঘাতিক। অ্যানার্কিস্ট প্রথমে হয়। অ্যানার্কিস্ট মানে কি? কোনো প্রথা মানব না, কেন এই ধরনের কথা কেন? এরপর শেষ পর্যন্ত রাস্তায় পর্যন্ত নেমে যেতে পারে, তবে নিজের জন্য। আর একটা ওষুধ হলো কোষ্টিকাম, কোষ্টিকাম অপরের জন্য। বিশেষ করে কোষ্টিকাম হলো অপরের জন্য, মার্কস হলো নিজের জন্য। তবে হ্যাঁ, মার্কস কিন্তু জানে না আসলে নিজের জন্য করতেছে না পরের জন্য করতেছে, কারণ সে তো ইম্পেসিলিটি অবস্থা, তার মানসিকতা অতটা মানে বুদ্ধিমত্তা নয়, হ্যাঁ, যে সে বুঝবে, সে পরিস্থিতি বোঝে না। আছে দেখবে অনেক স্বার্থপর ব্যক্তি আছে, কিছু বলবে না আপনার সামনে, কারোর কিছু বলবে, যখন অন্যকে কিছু বলবে সে কিছু বলবে না। যখনই নিজের উপরে ওই বইটা পড়বে তখনই খেপে যাবে সে। এতক্ষণ কিন্তু কিছু বলে না। এমনকি পরিবারের মধ্যেও সে চুপ থাকবে। লোক ভাই ভাই ঝগড়া লাগলো, ইয়া লাগবো, অথবা পরিবারের ঝগড়া, ঝগড়া লাগলো, সবাই ঝগড়া লাগতে সে কিছু ইয়া করে না। যখনই ঝগড়া কিছুটা তার উপরে এসে পড়বে, তখনই সে কি খেপে গেল সে। তাহলে এত স্বার্থপর ওষুধ, অন্যান্য মেডিসিন আছে, ব্যক্তিও আছে স্বার্থপর, কিন্তু মার্কস এতই স্বার্থপর যে সে মানে একমাত্র বড় স্বার্থপর ব্যক্তি, যে শুধু নিজেরটাই দেখে। এত বড় সেই স্বার্থপর ব্যক্তি। কোষ্টিকাম হলো তার উল্টা। কোষ্টিকাম নিজের থেকে অপরের অন্যায়ের জন্য লড়ে, প্রতিবাদ করে। আর মার্কস নিজের উপর অন্যায় হইলে, অন্যায় কি তা বুঝি না, আমার হাতে গায়ে লাগছে, আমি আমার মতো করে চলবো, আপনি কে বলার? এরকম বলবে, এই তুই কে বলার, তুই কে বলার, হ্যাঁ তুই কে বল, তো কি প্রবলেম, আমি আমার মতো করে চলবো। মানে সে হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায় মার্কস, এবং বাজে ব্যবহার পর্যন্ত করে মার্কস। তারপরে এই যে মার্কস কিন্তু কিছু চালাকি করে, এগুলো কিন্তু বাড়িতে করে, বাইরে কিন্তু খুব কম করে মার্কস। কেন করে? হিপোক্রেসি করে সে, মানে বুঝেছে আমি এগুলো করি না। তার মানে হলো ভিতরে ভিতরে বাইরে করবে না, বাইরে সে চালাই করবে, আমি বুদ্ধিমান লোক। তো এই বাইরে চালাই করতে গিয়ে সে ধরা পড়ে যায়। যেমন চিকিৎসা, আমরা যদি চেম্বারে রুগী আসে, আপনি যদি তার সাথে অনেকক্ষণ কথা বুদ্ধি খরচ করেন, বুঝতে পারবেন সে যে ভণ্ডামি করতেছে, ভণ্ডামিটা ধরা পড়ে যেতেছে। সে যে ভণ্ডামি করতেছে, একবার বলতেছে আমার ছেলে মেয়ে আমি খুব ভালোবাসি, আবার বলতেছে কি কিছুক্ষণ পরে প্রশ্ন করলে বা বুদ্ধির সহিত প্রশ্ন করলে যে না, তারা যদি এটা না শুনে আমি বের করে দেবো। তাহলে তুই যদি ভালোবাসো তাহলে বের করবা কেন? তাহলে কিরকম দুই রকম আচরণ হইলো তো, মানে দুই রকম দেবে হইলো না? তো তাহলে উদ্দেশ্য কি? তুমি স্বার্থপর একটা ব্যক্তি, তোমার মতো লোকের না চলে তাকে বের করে দেবে, এই করে দেবে, ঠিক করে দেবে। তাহলে এখানে বুঝাইতেছো কি আমি তাদেরকে খুব ভালোবাসি, তার মানে ভণ্ডামি না? কিন্তু মার্কসের ভণ্ডামি ধরা পড়ে যায়। কিভাবে ধরে? সহজে আমরা বুঝতেই, আপনি একটু খেয়াল করলে মনোযোগ সহকারে তার অবজার্ভ করলে বুঝতে পারবে। এমনি সহজে কিন্তু, এমনি তো সবাই কিন্তু একটু চালাই করে, একটু ইয়া করে, হ্যাঁ, কিন্তু যখন একটু খেয়াল করেন কি রে একটু আগে বলছে ওদেরকে ভালোবাসে, আবার এখন বলতেছে এই হইলে এই করে দেন, তাহলে কি দুই রকম হইলে কি বলতে চাইতেছে সে নিজেও জানে না, সে তো ধরা পড়ে যাচ্ছে, এটাও সে বোঝে না ডাক্তারের কাছে বা অন্যদের কাছে। মার্কসের ব্যক্তিরা এমন বিষয়। তো এখানে ফসফরাস কিন্তু অতি বুদ্ধিমান, ফসফরাস কিন্তু তাদের ভণ্ডামি কেউ ধরতে পারবে না, কে চেম্বারে ধরতে পারবে না। তবে
ওইটা ওইটা করতে হবে আইপিএল দিয়ে, অর্থাৎ বাড়ির রিলেশনশিপ অন্যান্য ইয়ে দিয়ে বুঝতে হবে ফসফরাস যে হিপোক্রেট মানে ভণ্ড, মানে মুখে একটা ভিতরে একটা ভণ্ড মানে কি মুখে একটা তার ভিতরে তার উল্টাটা। হ্যাঁ, উদাসীন তো একটা একটা অবস্থা। উদাসীন কি মনে রাখবে, উদাসীন কিন্তু একটা ইনডিফারেন্স উদাসীন। হ্যাঁ, এটা কেন দেয় জাননি? নিজেকে মহৎ বানানোর জন্য, মহৎ ঘোষণা করার জন্য জগতে ফসফরাস নিজেকে মহৎ কি বলে মহৎ হিসেবে প্রমাণ করার জন্য। ধরুন দেখেন আমি আমি এমন ইমরান হাসান খান, আমি একজন ব্যক্তি যে আমি আসলে সবাইকে ইয়া করে দিই, স্বাধীন করে দিই, তাদের স্বাধীনতা খর্ব করি না আমি। তো এটা কিন্তু তোমার বলার দরকার এখানে, আমি কি এটা বলার দরকার? কেন বললো? নিজেকে মহৎ বিবেচনা করেন, মানে কি বলে মহতের ইংরেজি কি? নোবেল, ডেলিউশন নোবেল বি ফসফরাস আছে। কেন বুঝতে চাইতেছে যে আমি নোবেল বি, যে ওনারা করে না, ওনারা নিজে কন্ট্রোল করে, আমি কন্ট্রোল করি না কারোকে, আমার স্ত্রীকেও কন্ট্রোল করি না, যা তোমার চল আমি ছেড়ে দিয়ে রাখছি, তার স্বাধীনতা দিয়ে রাখছি। কিন্তু কত মহৎ, আসলে কিন্তু মহৎ না, এটা কিন্তু ওই তার ভিতরের অবস্থা জানতে পারলে বোঝা যাবে আর কি। কিন্তু ডাক্তারের কাছে সে মহৎ দেখাচ্ছে বা অন্যদের কাছে মহৎ দেখাচ্ছে ফসফরাস, কিন্তু মাকসুর ধরা করে দেয়। মাকসুর বুদ্ধিমান নাদের মতো, এই জন্য তার এই যে ভণ্ডামিটা ধরা পড়ে যায়, সে চালাই করতে গিয়া ধরা পড়ে যায়। এবং কি মাকসুরের বাচ্চারা যদি তাকে আপনি টিচার যদি তাকে কিছু বলে, ধমক দিল বা কিছু একটা করলো, আস্তে যে টিচারের হয়তো এমন সুযোগ বুঝে এমন একটা কাজ করলো যেটা কোনো ট্রিক্স ডার্টি বলে, যেটা কোনো মিষ্টি দুষ্টামি করলো, হয়তো চেয়ারটা একটু সরাই দিল, হয়তো বসে টিচার সামনে কথা বলছে পিছন দিয়ে চেয়ারটা সরাই দিল বা একটা কিছু করলো। হ্যাঁ, মানে এটা করছে যে টিচারও বুঝতে পারে যে হ্যাঁ একটা কিছু একটা সমস্যা হয়তো হয়েছে, মানে মানে ইয়া করতে পারে, আজ করতে পারে। মাকসুলের দুষ্টামি এমন আর আবার মা বকা দিল, যাইয়া বলে আমি বাথরুম ব্যাগ পাইছি, বাথরুমে দিয়ে বসে থাকবে, বাথরুমে পানিটা ছেড়ে দিয়ে চলে আসবে। হ্যাঁ, অথবা কোনো একটা জিনিস অঘটন ঘটাইলো, সেটা অবশ্য বেশি ক্ষতিকর নয়, কিন্তু কিছু তো ক্ষতিকর। মিষ্টি পাস এরকম আর কি, যেটা শিশুরা বা যারা দুষ্টুমি করে, দুষ্টুমি তো বুঝে নেই, দুষ্টুমি কত প্রকার আছে না, কোন দুষ্টুমি আছে ক্ষতিকর না। হ্যাঁ, তো এই ইয়া সেই পরিস্থিতি বোঝে না মাস্টার। ওই যে বলছিল না যে 7 আর 3 যোগ করলে কত, এটা বলতে পারতেছে না, মানে ক্যালকুলেটিং করতে পারে না সে ঠিকঠাক মতো, ক্যালকুলেটিং ইনএবিলিটিতে আছে মাস্টার, বুঝছেন? তারপরে দেখেন এই অ্যানার্কিস্ট বললাম, হিপোক্রেসি বললাম, সেলফিশও বললাম। এরপরে দেখেন এই ইনসেনিটি ইটিং ডাং। ইনসেনিটি মানে কি? পাগলামি। ইনসেন যখন ইনসেন হয়ে যায়, পাগল হয়ে যায়, তখন আর হিতের জ্ঞান থাকে না, তখন ইটিং ডাং। ডাং ইটিং, ডাং কি বুঝে? DUNG, ডাং গোবর, তখন গোবর খায়। তো বাস্তবে আসলে ফিজিক্যালি খায় না, এটা কি মেটাফরিক্যালি করতে হবে। দেখেন ডায়াবেটিস যদি মাকসুলের হয় তো কি চিনি নিষেধ না? চিনি নিষেধ আছে, আরো কিছু নিষেধ আছে, যাক সে ডাক্তারের নিষেধ শুনবে না, চিনি খাবে। তো চিনিটা কি ডায়াবেটিস রোগীর জন্য চিনি কি নিষেধ না? গোবর মানে কি? গোবর মানে যে যা খাওয়া হয় না, যা খাওয়া উচিত নয়, যে কেউ খায় না, এটা তো গোবর। কোন সময় খায় না? তার ডায়াবেটিস, এখন আমি চিনি খাবো না, আমার ডায়াবেটিস হয়েছে, আমি চিনি খাবো না, তার মানে কি আমার চিনি আমার জন্য নিষেধ একদম। তো এটা গোবরের মতো হয়ে গেল না বিষয়টা? অর্থাৎ যেই পরিস্থিতিতে, যেই স্বাস্থ্যগত অবস্থায় যে জিনিস নিষেধ, সেটা সে বারবার করে, সেটা সে মানে না, সে বুঝে না, যে এতই ফ্রিগুলা, বুঝছেন? তো এইভাবে মাকসুলের এইগুলো আসে। আর মাকসুলকে আপনি কোনোভাবেই যখন আপনি কন্ট্রোল করতে পারবেন, অবশ্যই মাকসুলকে মারবেন, মাকসুলের বাচ্চাকে তো অবশ্যই শাসন করবেন। হুজুরও শাসন করে যখন মাকসুলের বাচ্চা থাকে এই যাতে কি বলে মাদ্রাসায়, কারণ সে তো মানে না, কথা শুনে না, তখন তো তারা মারতে হয়। তো এই জন্য জানতে হবে যে কেউ যদি বলে আমাকে মারে, আমাকে ইয়া করে, তখন কেন মারে জিজ্ঞাসা করতে হবে। এবং IPL কে যারা মারে তাদেরকে কেন মারে জিজ্ঞাসা করতে হবে, তাহলে বুঝতে পারেন সে কত রকম, কত মানে কি বললে কথাটা বলে খারাপ হয়ে যায়, কত খারাপ মানে মানসিকতা তার। সে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, নিজের হাতে ঘা লাগলে সে কি কারোকে ছাড়ে না, মা বাবা বোঝে না কিছু, মাকে পর্যন্ত মারে। তবে হ্যাঁ, যে শাসন করে তারা আবার ভয় পায়,
এখন মাত্র বাচ্চাকে আপনি ডাক্তার, আপনি চেম্বারে আসলো, তো ঠান্ডা লেগে আসলো, যে কোনো সমস্যার জন্য আসলো, বাবা কেন তুমি ঠান্ডা লাগছে, তো হয়তো বলবে যে এটা খেয়ে এটা ওইটা খেয়ে, তো এটা খাও কেন, হ্যাঁ কিছু বলবে না, খাও কেন কিছু বলবে, প্রথম না আমি খাই না, আবার প্রথম মিথ্যা কথা বলার পরে আবার বললো যে হ্যাঁ এটা খাওয়া লাগে এসে, তো কেন খাও, খাইও না, তো তখন তার কি মনে কি বলবে, আমার বললো খাইবো না আমি খাবো, কিন্তু সামনে বলতেছে না, কেন বাবা না আছে, যে শাসক বা মা আছে, তো বা চাচা আছে, দিব থাপ্পড় একটা সামনে, তো কিন্তু তো অনেকে এমন ভাব করে ঠিক আছে আমি খাবো না, চোখটা এমন ভাবে বলবে, চোখটা নিচের দিকে নামাইয়া, ওই আবার নিচের দিকে খেয়াল করে, বাবা তো আছে বা শাসক তো আছে, এখন তো আমার স্বীকার করতে পারে আমি খাবো না, পরবর্তীতে আবার খাওয়া শুরু করে, তখন জিজ্ঞাসা করে পরবর্তীতে যে খাওয়া আবার খাইতেছে। তো যাক, মাকসুদের এই পর্যন্ত আমি আপনাদেরকে পাওয়ার আর ডোজিং একটু বলেছেন। হ্যাঁ পাওয়ার ডোজগুলো বলি, মেডিসিনের বাচ্চাদেরকে এটা বন্ধ করে